আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা ১৩ অধ্যায়ের টাইপ 5 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো এখানে কতগুলো এমসিকিউ যেগুলো বিগত বছরে বোর্ডে এসেছিল অথবা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এরকম কিছু এমসিকিউ দিয়ে তোমাদের জন্য টাইপটা সাজানো হয়েছে। তাহলে চলো কি বলছে দেখো তো, বাঘ এবং হরিণ কোন জীববৈচিত্র্যের অন্তর্ভুক্ত? তাহলে বাঘ অন্য একটা প্রজাতি, তারপরে তোমার হচ্ছে হরিণ অন্য একটা প্রজাতি, মানে ভিন্ন দুইটা প্রজাতি। তাহলে ওদের ভিতরে আমরা পার্থক্য কিভাবে দেখতে পাই? মানে ওদের স্ট্রাকচারগত যে পার্থক্যটা, ওটা তো তুমি বাইরে থেকে তাকাইলেই বুঝতে পারতেছো যে ওদের ভিতরে পার্থক্য আছে। এখন এই যে পার্থক্যটা, এটা হচ্ছে ওদের প্রজাতিগত বৈচিত্র্য বা প্রজাতিগত পার্থক্য। কি জন্য? কারণ ওরা দুইজন হচ্ছে ভিন্ন প্রজাতির অন্তর্ভুক্ত। তাহলে বাঘ আর হরিণের ভিতরে আমরা কি দেখব? প্রজাতিগত বৈচিত্র্য দেখতে পাবো। ভিন্ন প্রজাতির হওয়ার কারণে ওদের ভিতরে আমরা প্রজাতিগত বৈচিত্র্য দেখতে পাবো। বংশগতীয় বৈচিত্র্য বলতে তোমার বংশ পরম্পরায় আসবে এরকম কতগুলা বৈশিষ্ট্য, যেগুলোর কারণে তোমার হচ্ছে বৈচিত্র্য দেখা যাবে। এরপরে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতন্ত্র বলতে আমরা এরকম একটা এনভায়রনমেন্টে তোমার হচ্ছে খাদ্য, খাদক, উৎপাদক এরকম জিনিসগুলা থাকবে যাদের ভিতরে শক্তির প্রবাহ সম্পন্ন হবে, বা ওদের ভিতরে যে আন্তঃসম্পর্কটা, জড় পরিবেশ জীব বস্তুগুলার ভিতরে যে আন্তঃপ্রজাতিক যে সম্পর্কগুলা বা আন্তঃক্রিয়াগুলা, ওগুলাকে আমরা কি বলবো? বাস্তুতন্ত্র বলবো আর কি। তাহলে ওইখানে যে বৈচিত্র্যগুলা বা ভিন্নতা, ওইটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আর পরিবেশগত বৈচিত্র্য, পরিবেশ এক এক জায়গায় এক এক রকম হবে, স্বাভাবিক যে পৃথিবীর উপরে নিচে দুইটা মেরুতে তোমার বরফ থাকবে, তারপরে মরুতে তোমার কোনো গাছপালা থাকবে না, মরুভূমি, ধুধু বালু থাকবে। তাহলে এরকম পরিবেশ। আবার জলজ কতগুলো পরিবেশ আমরা দেখতে পাই, সেখানে জলজ বাস্তুতন্ত্র গড়ে ওঠে। এরপরে স্থলে তোমার বিভিন্ন ধরনের উদ্ভিদ, ওদের ভিতরে আবার বাস্তুতন্ত্র গড়ে ওঠে। তাহলে এরকম যে জিনিসগুলা, এগুলো হচ্ছে আমাদের পরিবেশগত বৈচিত্র্য। তাহলে সবগুলা সম্পর্কে আমরা জানলাম, যেখানে বাঘ আর হরিণ হচ্ছে প্রজাতিগত ভিন্নতা আমরা দেখতে পাই, কারণ ওরা ভিন্ন প্রজাতি। এরপরে ইউরোপ বা এশীয় ভাল্লুকের পশমের রং কালো, অন্যদিকে মেরু এলাকার যে ভাল্লুকরা থাকে ওদের পশম হচ্ছে সাদা। এখন এটার কারণ কি? মেরু অঞ্চলে আমরা জানি বরফ থাকে, পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু দুইটা মেরু থাকে। এই যে দুইটা মেরুতে তোমার যে ভালুকগুলো অবস্থান করে, ওরা অবশ্যই বরফের ভিতরে বসবাস করে, অর্থাৎ বরফের ভিতরে ওদের জীবনযাপন করতে হয়। তাহলে ওদের ক্ষেত্রে আমরা কি দেখি? ওদেরকে আমরা সাদা ভাল্লুক হিসেবে দেখতে পাই বা শ্বেত ভাল্লুক। আর ইউরোপ এশীয়তে যে ভাল্লুকগুলো, ওরা কিন্তু কালো বর্ণের হয়। তাহলে এটার কারণ কি? ওরা কিন্তু এই বৈশিষ্ট্যটা, ওখানে এরকম না যে ওরা তুষারের ভিতর থাকতেছে, ওরা বরফের ভিতর থাকতেছে, সাদা ভিতর থাকতে থাকতে ওরা সাদা হয়ে গেছে, এরকম কিন্তু কোনো কথা না। ওরা এই যে ওদের পশমের যে বৈশিষ্ট্যটা, এটা কিন্তু ওদের বাবা মার কাছ থেকে পাইছে। মানে ভাল্লুকগুলা তাদের প্রজননের মাধ্যমে যখন ওই আরো বাবু ভাল্লুক জন্ম দিবে, তাহলে ওই ভাল্লুকগুলা অবশ্যই মা বাবার বৈশিষ্ট্যগুলা পাবে। তাহলে আমরা কি জানি? বৈশিষ্ট্য তোমার বংশ পরম্পরায় বাহিত হয় ক্রোমোজোমের মাধ্যমে। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলা, কালো ভাল্লুক থেকে আমরা কালো আরো যে নতুন জীবগুলো হইতে দেখবো, ওদেরকে আমরা কালো বর্ণের পশম সমৃদ্ধ দেখবো। তারপরে সাদা ভাল্লুক থেকে আমরা সাদা ভাল্লুকই হইতে দেখবো। এখন এই জায়গাটায় তাহলে ভাল্লুকের যে এই তারতম্যটা কালো আর সাদা, এটা কি জন্য হচ্ছে? এটা ওদের বংশগতীয় একটা ব্যাপার, কারণ ওই বংশগতির মাধ্যমে হচ্ছে তোমার এই বর্ণটা পরিবাহিত হচ্ছে। দেখো তুমি এমনি মানুষের ক্ষেত্রে দেখলেও কিন্তু তুমি দেখতে পাবা যে কারো চুলের ধরন, চুলের বর্ণ, চোখের মনির যে বর্ণটা, তারপরে উচ্চতা, তারপর তোমার গায়ের বর্ণ, এই সব কিছু কিন্তু আমরা বাইরে থেকে তাকাইলে দেখতে পাইতেছি। এইগুলা পরিবাহিত হচ্ছে, পিতামাতার বৈশিষ্ট্যগুলা সন্তান সন্ততিতে আসতেছে কিন্তু ক্রোমোজোমের মাধ্যমে। তাহলে এটাকে আমরা কি বলবো? বংশগতীয় বৈশিষ্ট্য বলবো। তাহলে এই ধরনের জীববৈচিত্র্য আমরা কি বলবো? বংশগতীয় বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য না, এই জায়গায় প্রজাতিগত। এখানে তো ওরা অন্য প্রজাতির না, কি জন্য? কারণ দুইজনই হচ্ছে তোমার ভাল্লুক। তাহলে প্রজাতিগত বৈচিত্র্য এই জায়গায় হচ্ছে না। গঠনগত না, এটা হচ্ছে ওদের বর্ণের, মানে গঠন তো ওদের ভালুকের মতো, স্ট্রাকচার একই, কিন্তু বংশগতীয় বৈচিত্র্যের কারণে এটা হচ্ছে। এরপরে কি বলছে? একটি ব্যাঙ এর ওজন 200 গ্রাম, সারাদিনে সে কি পরিমাণ পোকামাকড় খাইতে পারবে? আমরা জানি একটা ব্যাঙ তার দেহের সমপরিমাণ ওজনের পোকামাকড় পুরা দিনে খাইতে পারে। তাহলে এই ব্যাঙটার যদি 200 গ্রাম ওজন হয়, সে অবশ্যই 200 গ্রাম পোকামাকড় খাইতে পারবে। তাহলে এই জায়গায় আমাদেরকে কি জিজ্ঞেস করছে? সারাদিনে, তার মানে একদিনে। তাহলে একদিনের হিসাব করলে আমরা 200 গ্রামই পাচ্ছি, কারণ তার ওজন হচ্ছে 200, সেক্ষেত্রে সে 200 গ্রাম পোকামাকড় খাচ্ছে। এরপরে প্রশ্নটা কি বলছে দেখো তো, একটা উদ্দীপক দেওয়া আছে। কয়েকজন কিশোর একটি বড় আকৃতির ব্যাঙের পায়ে রশি বেঁধে খেলা করছিল। রহিম মিয়া ব্যাঙটি উদ্ধার করে পাশের ধান খেতে ছেড়ে দিলেন। ব্যাঙটির ওজন ছিল 250 গ্রাম। তাহলে এই যে ব্যাঙটা, উক্ত ব্যাঙটা
ক্ষেত থেকে, মানে ক্ষেতে যে ওকে ছেড়ে দিছে, এখন ওই ক্ষেত থেকে সে 2 দিনে কি পরিমাণ পোকামাকড় খেতে পারবে। তাহলে আমরা জানি একটা ব্যাঙ তার দেহের সমপরিমাণ ওজনের পোকামাকড় খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে। আমাদেরকে এখানে কিন্তু 2 দিন বলে দিছে। তাহলে একদিনে যদি 250 গ্রাম হয়, কারণ ওর ওজন 250 গ্রাম, ও একদিনে 250 গ্রাম পোকামাকড় খাইতে পারবে। একদিনে 250 গ্রাম, পরের দিনে 250 গ্রাম, তাহলে 2 দিনে 250 গ্রাম করে খাইলে কত হবে? 500, তাই না? 250 গ্রাম করে যদি সে 2 দিনে খায়, সেক্ষেত্রে আমরা জানি হচ্ছে 500 গ্রাম হয়, তাই না? এরপরে রহিম মিয়ার যে উক্ত ভূমিকার ফলে ক্ষেতটিতে, তার মানে রহিম মিয়া ক্ষেতে ভিতর যে ব্যাংকটা ছেড়ে দিছে, এটার মাধ্যমে কি কি হবে দেখো তো। ব্যাঙ যে তোমার ধান খেতে ছেড়ে দেওয়ার মাধ্যমে ব্যাঙ কিন্তু তোমার ক্ষতিকর পোকামাকড়ও খেয়ে ফেলবে। ব্যাঙ যে পোকামাকড় খায় এটা তো তুমি জানো, বা একটু আগেই তো আমরা বললাম যে ও কতটুকু পোকামাকড় খাইতে পারবে, তার মানে পোকামাকড় খাওয়ার হিসাবটা করছি। তাহলে ও ক্ষতিকর পোকামাকড়ও খেয়ে ফেলবে। তাহলে ক্ষতিকর পোকামাকড় যদি সে খেয়ে ফেলতেছে, আমরা কীটনাশক কেন ব্যবহার করি? কীট বলতে পোকামাকড় বুঝি, আর নাশক বলতে নাশ হয়ে যাওয়া। তাহলে কীটনাশক কি করবে? পোকামাকড়কে নাশ করবে, যেটা কিন্তু তোমার ফসলের জন্য ক্ষতিকর। পোকামাকড়ের জন্য যেরকম ক্ষতিকর, ফসলের জন্যও ক্ষতিকর। তাহলে এই যে কীটনাশক ব্যবহার হ্রাস পাবে। যদি ব্যাঙ তোমার ক্ষতিকর পোকামাকড় খেয়েই ফেলতেছে, তুমি আবার কি পোকামাকড় মারবা? আবার কেন তুমি কীটনাশক ব্যবহার করবা, তাই না? স্বাভাবিক কথা। তাহলে কীটনাশকের ব্যবহার কমে যাচ্ছে, যেটা কিন্তু ভালো কথা। কীটনাশকের ব্যবহার কমে গেলে কিন্তু এটা আমাদের মানে বেশি ক্ষতি করতে পারবে না, বা খাদ্যের মাধ্যমে এই কীটনাশকের যে ক্ষতিকর দিকটা, এটা কিন্তু শক্তি প্রবাহের মাধ্যমে প্রবাহিত হইতে থাকে। তাহলে এই ক্ষতিটা ওখানে থেমে যাবে, ব্যাঙ ক্ষতিকারক পোকামাকড়কে খেয়ে ফেলতেছে। এরপরে ধানের উৎপাদন বৃদ্ধি পাবে। হ্যাঁ, যদি তুমি কীটনাশক ব্যবহার না করো, এটা কিন্তু পজিটিভ একটা দিক, যার কারণে কিন্তু ধানের উৎপাদন বৃদ্ধি পাইতে পারে। এরপরে আগাছার পরিমাণ কমে যাবে। আগাছার পরিমাণ এখানে কমে যাওয়া বলতে ও কিন্তু আগাছা খাচ্ছে না, বা আগাছার সাথে ওর কোনো সম্পর্ক নাই। আগাছা আগাছার মতোই উঠবে। এখানে ব্যাঙের পোকামাকড় খেয়ে ফেলার সাথে আগাছার পরিমাণ কমে যাওয়ার কোনো সম্পর্ক নাই। কি জন্য? কারণ ব্যাঙ তো আগাছা খাচ্ছে না, অথবা আগাছা সাথে ব্যাঙের মানে ব্যাঙ আগাছাদেরকেও খাচ্ছে না, আবার ও পোকামাকড় খেয়ে ফেললে আগাছা কমে যাবে, এরকম কিছু আমরা বলতে পারি না। তাহলে এই জায়গায় এই অপশনটা হচ্ছে আমরা সঠিক বলবো না, মানে আগাছার পরিমাণ কমবে না, আগাছা সেমই থাকবে, কিন্তু কীটনাশকের পরিমাণ কমবে আর ধানের উৎপাদন বেড়ে যাবে। তাহলে 1 আর 2 নাম্বারটা আমরা এখানে সঠিক বলতে পারি, কারণ কীটনাশক কম ব্যবহার করলে তোমার এটা ধানের জন্য পজিটিভ একটা দিক হবে, যাতে তার উৎপাদন বৃদ্ধি পাইতে পারে। তাহলে দেখো আমরা এমসিকিউ গুলো সমাধান করলাম, সহজ কতগুলো এমসিকিউ, তাই না? ছোট্ট একটা কনসেপ্ট যে ব্যাঙ নিজে সমপরিমাণ খায়, যার মাধ্যমে কি কি ঘটে এটা তুমি কমন সেন্স দিয়েও বের করে ফেলতে পারো। তাহলে আশা করি তোমরা আজকের পর্বের এই যে টাইপের প্রশ্নগুলো বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো প্রশ্ন সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।